হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আজকে আমরা হাইজিন এই চ্যাপ্টারটা আমরা কনসাইজ বায়োলজি থেকে ক্লাস 9 এর জন্য আজকে আমরা ডিসকাস করতে চলেছি। আর একদম তোমাদের বুকস থেকে যা যা আছে একদম তোমাদের সিলেবাসের মধ্যে সেগুলোকে আমি ওয়ান বাই ওয়ান গো থ্রু করবো। এই ক্লাসটা তোমাদের রিভিশন পারপাসে তোমরা এক্সামের আগেও ইউজ করবে রেকর্ডেড পার্টটা, তাতে কি হবে তোমাদের এক্সামের আগেও সুন্দরভাবে ভেরি ফাস্ট একটা রিভিশন হয়ে যাবে। তাহলে তোমাদের সিলেবাসে কি আছে, যেমন তোমাদের যেটা বোর্ডের সিলেবাসে আছে মেনলি আমাদের একটা পার্সোনাল হাইজিন, একটা আমরা টপিক দেখব পাবলিক হাইজিন অ্যান্ড স্যানিটেশন। তার সম্পর্কে জেনারেল কিছু আইডিয়া দিতে বলা হয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। মানে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কিন্তু রিয়েল লাইফেও একটা অ্যাপ্লিকেবল চ্যাপ্টার, মানে এর যে নলেজ সেটা আমরা ইউজ করতে পারি আমাদের ডেলি লাইফে। আর মোড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ, দেখো ডিজিজগুলো ডিফারেন্ট ওয়েতে না ট্রান্সমিট করে ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। মেনলি কমিউনিকেবল ডিজিজগুলোর কথাই বলছি আমি। সেগুলো মেবি এয়ারবর্ন হতে পারে, ওয়াটারবর্ন হতে পারে, সামটাইমস এটা ভেক্টর বর্ন হতে পারে, মানে যখন ভেক্টরের থ্রু দিয়ে হয়। ভেক্টর মানে একটা মিডিয়াম যারা মেনলি কোনো ডিজিজের জন্য মেন যে কজ অ্যাক্টিভ এজেন্ট সেটাকে ট্রান্সফার করে ওয়ান হোস্ট টু অ্যানাদার বা ওয়ান অর্গানিজম টু অ্যানাদার অর্গানিজম। এই ভেক্টরসের মধ্যে হাউস ফ্লাই পড়ে, মসকিউটো পড়ে, ককরোচ পড়ে, অ্যান্ড আদার অর্গানিজম অলসো বি দেয়ার। আমরা এখানে তিনটে নাম বলছি। তাহলে চলো তোমাকে একটা জিনিস ভালো জিনিস শেখাবো আজকে। তোমাদের সেটা এক্সামে তো লিখবেই, সেটা তো সেকেন্ডারি, বাট মেন হচ্ছে তোমাদের প্রাইমারি লাইফে সেটাকে ইউজ করতে হবে, মানে প্র্যাকটিক্যাল করতে হবে, তবেই কিন্তু এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা তুমি বুঝতে পারবে। তাহলে চলো আমরা প্রথম যে টপিক নিয়ে ডিসকাস করি, সিম্পল পার্সোনাল হাইজিন। প্রথমে তোমাকে জানতে হবে হেলথ ব্যাপারটা কি। তাহলে হেলথ বলতে পারো একটা স্টেট বা কন্ডিশন যেখানে তোমার বডি অফ দ্য পার্সন আলটিমেটলি কি আছে, ডেফিসিট অফ দ্য ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ফিটনেস। মানে তুমি পার্টিকুলার কয়েকটা প্যারামিটার বলছে এখানে। তুমি ফিজিক্যালি ওয়েলবিং আছো, তুমি মেন্টালি ওয়েলবিং আছো, তুমি সোশ্যালি ওয়েলবিং আছো, অ্যান্ড তুমি ইমোশনালি ওয়েলবিং আছো, ফিট আছো। দ্যাট টাইম we say that you are in healthy condition. তাহলে তোমার জীবনের লক্ষ্য কি? এক্সামে নাম্বার পাওয়া না, সেটা নয়। তোমার নাম্বার তো আসবেই জীবনে, কিন্তু তোমার জীবনের লক্ষ্য তুমি কিভাবে হেলদি থাকবে। মানে তোমাকে এই কয়েকটা দিকে তোমার কি হতে হবে, গুড হতে হবে, বেস্ট হতে হবে বলতে পারো, ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি অ্যান্ড ইমোশনালি। ফিজিক্যালি তুমি বলবে স্যার আমি কি করে ঠিক থাকবো। ফিজিক্যালি ঠিক থাকবে তুমি এক্সারসাইজ করে, মেন্টালি তুমি করবে কি করে, একটু মেডিটেশন করে। সোশ্যালি তুমি কিভাবে থাকবে, একটু সোশ্যাল কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে, কারণ তুমি তো মানুষ, মানুষের সঙ্গে তোমাকে একটু ফোন ইউজ করে নয়, হোয়াটসঅ্যাপে ফেসবুকে নয়, ডাইরেক্ট কন্ট্যাক্টে একটু হিউম্যানের সঙ্গে কথা বলতে হবে, তার একটু ফিলিংসটা বুঝতে হবে। সেটা তোমার ভাই বোন বা মা বাবাও হতে পারে, মানে ওনারা তোমার ফিলিংস বুঝছে, ওকে ভেরি গুড, বাট তোমাকেও একটু ফিলিংস গুলো বুঝতে হবে, সো ইউ আর দ্য সোশ্যাল। আর ইমোশনালি তোমাকে ফিট হতে হবে, কারণ তোমরা যে এজটায় আছো না, এই সময় তোমাদের ডাইভার্ট হওয়ার অনেকগুলো রিজন আছে, বিভিন্ন কারণে তোমরা ডাইভার্ট হতে পারো, কিন্তু তোমাদের সেই মাইন্ডটাকে এখন কন্ট্রোলে আনতে হবে, তবে কিন্তু তুমি লাইফে সাকসেসফুল হতে পারবে। ইমোশনাল দিক থেকে তোমাকে অনেক রিয়ালিস্টিক হতে হবে, অনেকটা তোমাকে ম্যাচিওর হতে হবে, বুঝেছো? তাহলে তুমি হেলথি থাকতে পারবে। হেলথের থেকে আর একটা ইম্পর্টেন্ট টার্মস তোমাদের কোশ্চেন আসে ডেফিনেশন বেসিস, সেটা হচ্ছে হাইজিন। হাইজিন ব্যাপারটা কি? হাইজিন বলতে পারো অ্যাজ এ ইট ইজ এ সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ মেনটেনিং গুড হেলথ। মানে গুড হেলথ করতে, মেনটেন করতে তুমি কি ধরনের সায়েন্টিফিক ওয়ে ফলো আপ করবে, তুমি কি কি প্র্যাকটিস করবে, দ্যাট ইজ আ হাইজিন।
এবার এই হাইজিনটাকে আমরা মেনলি দুটো ওয়েতে ডিফারেন্সিয়েট করি। একটা তোমার পার্সোনাল হাইজিন আর একটা হচ্ছে সোশ্যাল হাইজিন। পার্সোনাল হাইজিন মানে কি? তুমি যখন কেয়ার করছো ইওর বডি, ওনস বডি, সেটা পার্সোনাল হাইজিনের মধ্যে আসছে। আর যখন তুমি তোমার সারাউন্ডিংসে ভালোবাসছো, সারাউন্ডিংসকে কেয়ার করছো, তুমি বলবে তোমার বাড়ির আস্তে আস্তে দেখলে স্কুল থেকে বাড়ির যে সামনে রাস্তাটা একটু নোংরা পড়ে আছে, তুমি বলে দূর নোংরা পড়ে আছে তো আছে, ওটা আমার কাজ নাকি পরিষ্কার করা? না, অ্যাজ এ হিউম্যান বিং তোমার কিন্তু এটা ডিউটির মধ্যেই পড়ে। কারণ সোশ্যাল হাইজিন তোমাকে তো মেনটেন করতে তোমার বুকস শেখাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? হয়তো স্কুল ডেসে না হতে পারে, ডিফারেন্ট সময় তোমার বন্ধুদের নিয়ে তুমি ওইখানটা সুন্দর করে পরিষ্কার করে রাখো। আমরা যদি সবাই এই কাজটা করি, আমাদের এই সারাউন্ডিংস ভাবতে পারছো কত সুন্দর হয়ে যাবে। ওকে, আমরা একটা একটা করে ডিসকাস করব। তার আগে আমরা ফার্স্ট ডিসকাস করি দ্য মেজর অ্যাসপেক্ট অফ পার্সোনাল হাইজিন। মানে পার্সোনাল হাইজিন ঠিকঠাক রাখতে আমরা কি কি করব? হোয়াট ইজ দ্য মেজর অ্যাসপেক্ট? কি কি আছে এর মধ্যে? ক্লিননেস আছে, রেস্ট, ফিজিক্যাল এক্সারসাইজ আছে, রেস্ট অ্যান্ড স্লিপ আছে, হেলদি হ্যাবিটস আছে। একটা একটা করে যাই। এটা অবশ্য তোমাদের সবার জানার জিনিস, বাট তাও যেন তোমরা ভুলে গেছো, তোমরা হয়তো সবসময় প্র্যাকটিস করো না মেবি। সেটা হচ্ছে ক্লিনলিনেস। যেখানে পার্সোনাল ক্লিননেস কি করে করবে, এটা তো ভেরি মাচ এসেন্সিয়াল। তোমার হ্যান্ডস অ্যান্ড স্কিনটাকে নিয়ে আমরা শুরু করি। তোমাকে কি করতে হবে? তুমি হয়তো করো এটা, তোমার হ্যান্ডস অ্যান্ড স্কিনকে তুমি রেগুলারলি ক্লিন করো, তাই তো? কারণ দেখো, তুমি তুমি তোমার হ্যান্ডকে ওয়াশ করা উচিত বাজে মানে ফ্রিকুয়েন্টলি, because you always handling the different things like furniture, books, coin, currency, notes, seats, different things, public transport, door handles। এই যে অবজেক্টগুলোর কথা বলছি আমি, যেগুলো তুমি হ্যান্ড দিয়ে ধরো, সেগুলো মেবি জার্মকে ক্যারি করতে পারে। জার্মগুলো তোমার ফিঙ্গারে আসতে পারে। তারপর তুমি যখন খাবার খাবে, তখন তোমার ফুডের থ্রু সেটা কোথায় ঢুকে পড়তে পারে? তোমার ইনসাইড দ্য বডি। সেজন্য তোমায় কি করতে হবে? তোমাকে আলটিমেটলি একটা প্র্যাকটিসে আনতে হবে, কি? ওয়াশিং দ্য হ্যান্ড উইথ দ্য সোপ বিফোর দ্য ইটিং দ্য ফুড or after using the toilets is very important। তাহলে এইগুলো একটুখানি মেনটেন করতে হবে। দেখো, আর কি হতে পারে? এই যখন আমাদের খুব উইন্টার কোল্ড টাইম, তখন অনেকে হয়তো ডেলি বাথ নেয় না, কিন্তু ডেলি বাথ নেওয়া উচিত। রেগুলারলি কিপস দ্য স্কিন ক্লিন অ্যান্ড ফ্রি অফ জার্মস। তাহলে এইটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট, মানে বলতে পারো তোমার ওয়ার্কের মধ্যে পড়ে, তোমার ডিউটির মধ্যে পড়ে, তোমার স্কিনটাকে ক্লিন করার জন্য, যাতে যেটা ফ্রি অফ জার্মস হয়। আর তোমার আরেকটা জিনিস দেখো, ওই আন্ডার গার্মেন্টস বা যেগুলো তোমার হ্যান্ডকারচিপস গুলো, এগুলো কিন্তু যেগুলো ডেলি ওয়াশ করা উচিত, এটা কিন্তু শিখতে হবে আমাদের সবাইকে। তাহলে এটা আমাদের ফার্স্ট আমরা কি দেখলাম, নাম্বার 1 পয়েন্টে আমরা কি ক্লিননেস এর মধ্যে হ্যান্ডস অ্যান্ড স্কিনটাকে ঠিকঠাক পরিষ্কার করব। তারপর আসছে আমাদের হেয়ার। দেখো, হেয়ারটাকে কি করতে হবে? শুড বি কেপ্ট ক্লিন বাই ফ্রিকোয়েন্ট ওয়াশিং অ্যান্ড রেগুলার কম্বিং। দেখো, এই চ্যাপ্টারটা খুব সোজা না, কিন্তু জানার জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই যে টিথটাকে তোমায় ক্লিন করতে হবে at least twice a day, before going to bed, at night and after getting up the morning. This is the best time, right? এই সময় তোমাকে কিন্তু ব্রাশিং করতেই হবে। আর কি, তুমি যখন কিছু খাবে, সেটা কোনো খুব সামান্যই কিছু জিনিস হোক, যে কোনো কিছু যখন তুমি খাও,
তোমার মাউথটাকে কিন্তু ওয়াশ করতে হবে আফটার এভরি মিল, যাই খাও তুমি সেটা। আর দেখো তোমাকে একটুখানি বলছিলাম না, একটু কন্ট্রোল করে খেতে শিখতে হবে কিন্তু। তুমি ছোট নও কিন্তু, আর আমরা ভাবছি হয়তো তোমার ছোট, কিন্তু তুমি ছোট নও। কারণ টু মাচ ইটিং অফ সুইটস অ্যান্ড চকলেটস স্পয়েলস ইউর টিথ। তখন তোমার আলটিমেটলি টিথে প্রবলেম হতে পারে। সেজন্য সুইটস আর চকলেট টু মাচ খাওয়া উচিত না। খাও, আমরা বারণ করছি না। আর দেখো, তারপরে আমাদের 4 নম্বর পয়েন্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ব্রিথ বাই নোজ। অনেক সময় তোমার খুব সর্দি হয়েছে, দেখবে মানে নাক বন্ধ, তুমি ব্রিথ করতে পারছো না, তখন কি করো? মাউথ দিয়ে আলটিমেটলি তোমার ব্রিথ ব্রিথ করো। কিন্তু জেনারেলি মনে রাখা উচিত আমাদের, এই যে ব্রিদিং বা ব্রিথ বাই দ্য নোজ অনলি, নেভার বাই দ্য মাউথ। স্পেসিফিক সিচুয়েশনে কিছু করার থাকে না, বাট আমাদের জেনারেলি কিন্তু নোজ দিয়েই ব্রিথ করতে হবে। আর যখন আমরা স্নিজিং টাইমে কি করব, তোমার নোজটা আলটিমেটলি কি করতে হবে, তখন একটা কভার করে নিতে হবে হ্যান্ডের হ্যান্ডের কি চিপস দিয়ে, যাতে আলটিমেটলি কি হবে, তোমার ওই এয়ার সলভস গুলো যেগুলো এনভায়রনমেন্টে না রিলিজ হয়। তাহলে হ্যান্ডকার চিপস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা টুলস বলতে পারো, ডিজিজকে স্প্রেড করা থেকে প্রিভেন্ট করতে। তাহলে হয়ে গেল আমাদের নোজ বা ব্রিদিং ব্যাপারটা। এবার আমরা আইসকে কি করে কন্ট্রোল করব। দেখো, এখানে আইসে কন্ট্রোল মানে তোমার ক্লিন করবার জন্য তাকে ওয়াশ করতে হবে উইথ ক্লিয়ার ওয়াটার 2 or 3 টাইমস ইন এভরিডে। এটা কিন্তু অনেকেই করে না, জানো তো। কনজাংটিভাইটিস অর দ্য ট্র্যাকোমা, 1 মার্কসের কোশ্চেন আসছে এটা। এটা কমন একটা ডিজিজ অফ দ্য আই, এটা আবার কমিউনিকেবল ডিজিজ। তাহলে তুমি কিভাবে আই ইনফেকশনকে প্রিভেন্ট করবে, এটাও তো কোশ্চেন দেওয়া যেতে পারে। তাহলে কি করা উচিত যখন তোমার এই ধরনের প্রবলেম হবে, আই এর কোনো প্রবলেম? মাস্ট নেভার শেয়ার দ্য টয়েলস অ্যান্ড আদার থিংস। কিছু কিছু সময় আমরা যে কাজলগুলো ইউজ করি না, ফিমেলরা মেনলি ইউজ করে, সেগুলো থেকেও কিন্তু হতে পারে ডিফারেন্ট কিছু তোমার ইনফেকশন স্প্রেড হতে পারে স্পেসিফিক টাইমে, নট অল টাইম। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর কি, এবার আমরা ইয়ার্স এর কথা বলবো, এটাকেও ক্লিন করা উচিত। তোমার দেখবে ইয়ার্স আর ইনসাইডে ওয়্যাক্সের একটা কোটিং তৈরি হয়, সেটাকে ফ্রিকোয়েন্টলি মাঝে মাঝে ময়েস্ট ওয়াশ দিয়ে একটু ক্লিন করে নিতে হয়। তাহলে প্রথম আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে ক্লিনলিনেস। হয়ে গেল, এটা নিয়ে আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করতে শিখবো। আমি তোমাদের বুকসে দেখো সব কিছু বলে দিয়েছে, তুমি আই থেকে শুরু করে তোমার স্কিন কিভাবে ঠিকঠাক রাখবে। এবার আমি তোমাকে সেকেন্ড ইম্পর্টেন্ট টুলসটার কথা বলবো, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। এটা তোমায় করতে হবে যে ইফ ইউ আর ওয়ান্ট টু বি হেলদি, তাহলে সাম ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি মাচ নেসেসারি ইন অল এজ গ্রুপ। শুধু তোমার নয়, তোমার গার্জেনকেও করাতে হবে, আর তোমাদের মতো বয়সে তো করতেই হবে, বিকজ ইউ আর দ্য অ্যাডোলেসেন্স টাইমে আছো। তুমি যদি বলো স্যার আমার পড়াশোনা অনেক চাপ আছে, তুমি ভুল জায়গায় হাঁটছো। তোমার যদি বলো আমার ফিজিক্যাল এক্সারসাইজ করবার টাইম নেই, তুমি ভুল রাস্তায় হাঁটছো, যে রাস্তাটা তোমাকে তোমার সাকসেসফুল বানাতে পারবে না কখনো। কেন বলো তো, তোমার শরীর যদি ভালো না থাকে তুমি করবেটা কি? আর ফিমেলদের জন্য এই ফিজিক্যাল এক্সারসাইজ তো, ড্যান্সিং একটা ব্যাপার তো তোমরা জানোই, ড্যান্সিং একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটা ফিমেলদের তো প্রত্যেকটা ফিমেলের করা উচিত। কারণ একটা ড্যান্সিং এর থ্রু দিয়ে ফিজিক্যাল মেন্টাল দুটোরই একটা লাইক তোমার এক্সারসাইজ হয়ে যায় এখানে। আর ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয় জানো তো, তোমার আমাদের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়, এতে তুমি অনেক বেশি আরো ফ্রেশ, আরো অনেক বেশি এনার্জেটিক ফিল করবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড স্লিপ। দিস ইজ দ্য 3 নম্বর পয়েন্ট। So all organs of the body including our brain need rest.
তার জন্য আমাদের কি করতে হবে? অ্যাডিকুয়েট রেস্ট নিতে হবে। বেশি রেস্ট নেওয়ার দরকার নেই। তাহলে কতক্ষণ রেস্ট নেবে ডেইলি? জেনারেলি দেখো, অ্যাডাল্টের জন্য 6 থেকে 7 আওয়ার্স অফ কন্টিনিউয়াস আনডিস্টার্ব স্লিপ ইজ সাফিসিয়েন্ট। এখানে আমরা ইউজ করছি কিন্তু আনডিস্টার্ব, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। 6 to 7 আওয়ার্স। আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা তো তোমাদেরকে আমরা ছোট থেকে শিখিয়েছি হয়তো, হেলদি কিছু হ্যাবিটস তৈরি করতে হবে। ওয়ান শুড ডেভেলপ গুড হেলদি হ্যাবিট। কি কি সেইগুলো? কেউ বলবে স্যার আমার পড়াশোনায় অনেক চাপ বেশি, আমাকে রাত 1টা অবধি পড়তে হয়। তুমি ভুল পথে হাঁটছো। রেকর্ড করে রেখে দিচ্ছি তো কথাটা, তুমি পরে শুনে নিও, জীবনে অ্যাপ্লাই করবে, দেখবে ভুল পথে হাঁটছো, সাকসেসফুল হতে পারবে না, একদম ডাইরেক্ট জানাচ্ছি তোমাকে। কারণ তোমার হেলদি হ্যাবিট ছাড়া তুমি সাকসেসফুল হতে পারো না কখনো, কেউ হয়নি এখনো কখনো। তুমি তাহলে এক্সেপশন হবে হয়তো। তাহলে তোমায় কি হেলদি হ্যাবিটস তৈরি করতে হবে? Generally, going to bed at late hours or immediately after taking dinner are not good habits. রাত 12টা 1টার সময় শুতে যাচ্ছি, তখন কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়লাম, no, that is not good. And bowels should be clean every day, preferably in the morning, তাই না? আমাদের তবেই তো আমাদের বডি ফিট থাকবে। এই যে অনেকে দেখবে টোবাকো চিউইং করে, টোবাকো সিগারেট স্মোক করে, that is should be avoid because it is injurious to health. আর এটা ক্যান্সার পর্যন্ত কজ করতে পারে, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। এছাড়া কিছু স্টিমুলেন্টস বা সিডেটিভস টাইপ অফ ড্রাগস হয়, সেটা কিন্তু আলটিমেটলি একটা হিউম্যান বিংসকে টোটালি ডিস্ট্রয় করে দিতে পারে। অনেকে আবার এখনকার যুগে তাদের বলতে পারো স্ট্যাটাস মেনটেন করতে অ্যালকোহলিক বিভারেজেস ড্রিঙ্ক করে, কিন্তু তাদের এটা ভুল ধারণা। এটাকে আমরা কেউই প্র্যাকটিক্যালি এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। কেন পারি না? কারণ এটাও একটা সায়েন্টিফিক্যালি প্রুভড, সায়েন্স বলছে যে অ্যালকোহল যে খায় তার লিভার আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, লিভার সিরোসিস হয়ে যায় একটা সময়। যদি সেই কাছের মানুষটা অ্যালকোহলকে হারিয়েই যায় আমাদের পৃথিবী থেকে, তাহলে কি আমরা তাকে খেতে বলবো স্ট্যাটাস মেনটেন করতে? কারণ যখন সে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, তখন তো স্ট্যাটাস মেনটেন করার তো আর কেউ থাকলো না, তখন কিসেই তো নেই, সে তো ফিট থাকতেও পারবে না, না? তো তাই নয়, তুমি রাস্তার ধারে অনেক সময় দেখো কোনো মানুষ হয়তো অ্যালকোহলকে পড়ে থাকতে, তুমি ভাবো তো তার অবস্থাটা কি। অনেক সময় ভালো বাড়ির লোকেরও এটা ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, অনেক সময় অ্যালকোহল খেয়ে ভাবো কেউ কার ড্রাইভিং করছে, সেখানেও কত টাইপের অ্যাক্সিডেন্ট হতে পারে, রাইট? সো ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে অ্যালকোহলিক বিভারেজ definitely harmful to one's body as well as to society. শুধু তাই নয়, সোসাইটিরও এটা প্রবলেম হয়, কারণ আমরা মাতাল মানুষকে পছন্দ করি না। আর তুমি কি মাতাল হতে চাও তোমার স্ট্যাটাস মেনটেন করতে? এটা কোশ্চেন করতে হবে নিজেকে। আর তুমি যেখানে থাকো, লিভিং রুমস, সেখানে শুড বি ওয়েল ভেন্টিলেটেড হতে হবে, যাতে ফ্রেশ এয়ার অ্যান্ড সানলাইট রিচ করতে পারে, এটা মাথায় রেখো। তাহলে এতগুলো আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে তোমার পার্সোনাল হাইজিনের মধ্যে। এবার আমি তোমাকে সোশ্যাল হাইজিনের ব্যাপারটাকে নিয়ে একটু বোঝাবো। তার আগে একবার খুব কুইক গো থ্রু করে নাও তোমার বইটা থেকে, তারপর আমরা পরেরটা পার্টে আসছি। 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে গো থ্রু করো তোমার বুকসটাকে একবার।
দেখে নিয়েছো। এবার আমরা তাহলে সোশ্যাল হাইজিন অ্যান্ড স্যানিটেশন এই ব্যাপারটা একটু গো থ্রু করি। চলো, সোশ্যাল হাইজিন অ্যান্ড স্যানিটেশন। দেখো, আমরা পাবলিক প্লেস গুলোতে দেখি, পাবলিক প্লেস মানে সেটা স্কুল হতে পারে, অফিস হতে পারে, বিল্ডিংস হতে পারে, তুমি যেখানে থাকো সেখানে হতে পারে, বা পাবলিক টয়লেটস বা পাবলিক বাথরুমস গুলো, ল্যাবরেটরিজ বা সিনেমা হলস গুলো তোমার একটা পাবলিক প্লেস। তাহলে সেগুলোকে কি করতে হবে? শুড বি কিপড ক্লিন। তুমি যদি ইটিং প্লেস গুলোকে ভাবো, তুমি হোটেলস ভাবো, রেস্টুরেন্টস ভাবো, রোড সাইড ধাবাস গুলো ভাবো, সেগুলোকেও কিন্তু মাস্ট বি কিপড ক্লিন অ্যান্ড ফ্রি অফ ফ্লাইজ। তুমি একটা বড় জায়গায় গেছো, বড় রেস্টুরেন্টে, দেখবে, খুব বড় কথা বলছি না, আমি মাঝারি মাপের কথাই বলছি, দেখবে সেইগুলো এই ক্লিন আছে কি না সেটা হয়তো দেখা উচিত আমাদের। আমরা হয়তো বাইরে থেকেই বসে অর্ডার দিয়ে দিই, হয়তো আমাদের দেখা পসিবল হয় না সব সময়, কিন্তু ওই জায়গাটা যদি অনেক সময় দেখবো এমনই জায়গায় রান্নাটা হচ্ছে, সেখানটা হয়তো ক্লিনই নয়। তুমি হয়তো যে খাবারটা খাচ্ছ একটা রেস্টুরেন্টে গিয়ে, তুমি তো আর বুঝতে পারলে না, তোমাকে তো একটা বাইরে একটা জায়গায় সার্ভ করা হলো, তুমি একদম মজা করে খেয়ে নিলে, কিন্তু ওখান থেকে ডিজিজ হতে পারে। সেই জন্য একটা কথাই আছে, বাইরের ফুড যতখানি সম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ তুমি তার কিচেনটা গিয়ে দেখতে পাচ্ছ না সেটা ক্লিন আছে কিনা, রাইট? যতখানি সম্ভব। বা ইউটেন্সিলস গুলো বা কাপস বা গ্লাসটা, যে ইউটেন্সিলস গুলো ইউজ হচ্ছে সেগুলো থরলি ওয়াশ করা হয় তো, হট ওয়াটার দিয়ে আর সোপ দিয়ে, সেটাও কিন্তু মেনটেন করা উচিত। তাহলে আর কি দরকার? পাবলিক যে ড্রেনস আর গার্বেজ গুলো মাস্ট বি কভার্ড করা উচিত, আদারওয়াইজ আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ স্প্রেড হতে পারে। সেজন্য ওই পাবলিক গার্বেজ এরিয়াগুলোতে না মাঝে মাঝে ডিসইনফেক্টেন্ট বা ব্লিচিং পাউডারস এগুলোকে স্প্রিং করা উচিত। তুমি মিউনিসিপ্যালিটিতে হয় অবশ্যই, যে মিউনিসিপ্যালিটিস গুলো দেখবে এনসিওর করে ক্লিন জার্ম ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড এফিসিয়েন্ট সুয়েজ ডিসপারশন। এই দুটো ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটিস যেটা মিউনিসিপ্যালিটির একটা ডিউটির মধ্যে পড়ে। তাহলে এগুলো করতে হবে আমাদের সোশ্যালি, ভাবো করবে তো, করতে হবে যদি তুমি ভালো রাখতে চাও আমাদের সোসাইটিকে। এবার তাহলে আমি কিছু কন্ট্রোল অফ ডিজিজ ক্যারিয়ার, কিছু ভেক্টরস এর কথা বলবো। তাহলে আমাদের প্রথম কোশ্চেন আসছে, ভেক্টরস কাকে বলে? তাহলে ভেক্টর ইজ এনি এজেন্ট দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ইন্টারমিডিয়েট ক্যারিয়ার অফ প্যাথোজেন্স, মানে যারা প্যাথোজেন্সকে কি করে, ক্যারি করে, ইন্টারমিডিয়েট ক্যারিয়ার, ওয়ান পার্সন টু অ্যানাদার। তাহলে ভেক্টরস এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ইনসেক্ট হতে পারে, কিছু অ্যানিমালসও আছে যারা স্প্রেড করে ডিজিজকে। যেমন মোস্ট কমনলি কিছু এক্সাম্পল যদি আমরা ভেক্টরস এ দেখি, হাউস ফ্লাই, মসকিউটোস, ককরোচ শুড বি গিভেন ম্যাক্সিমাম প্রায়োরিটি। তাহলে আমরা প্রথমে একটু হাউস ফ্লাইকে দিয়ে চিন্তা করি। হাউস ফ্লাই কিন্তু ইজ এ কাইন্ড অফ ন্যাচারাল স্ক্যাভেঞ্জার। এরা কোন খাবার খেতে ভালোবাসে জানো? মেনলি তোমার লেফট ওভার ফুডস। কিন্তু হাউস ফ্লাই গুলো কেন আলটিমেটলি প্রবলেম? এটাকে আমরা অনেক সময় হাউস ফ্লাইকে বলি পাবলিক এনিমি নাম্বার 1। তার কারণ এরা ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ লাইক ডিসেন্ট্রি, কলেরা, টাইফয়েড এই ডিজিজের স্প্রেড করায় ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সনকে। কিন্তু হাউস ফ্লাই কিভাবে আলটিমেটলি তোমার স্প্রেড করে ডিজিজ? হোয়াট ইজ দ্য ম্যানার বিহাইন্ড ইট?
তাহলে নাম্বার ওয়ান, একটা তুমি হাউস ফ্লাই এর কথা ভাবো, চিন্তা করো, তুমি তো দেখেছো তাকে, তার হেয়ারি বডি অ্যান্ড লেগস পিক আপ দ্য আলটিমেটলি তোমার ফিল্ড। মেনলি একটা হাউস ফ্লাই এর যে লেগস, তার হেয়ারি হয় মেনলি, সেটা খুব ইজিলি পিক করে নেয় কন্টেনিং জার্ম ফ্রম দ্য ডার্টি প্লেস। ওরা যখন ডার্টি প্লেসে বসে হয়তো খাবার খেতে গেছে, ফুড টেক আপ করতে গেছে, ওইখানকার যে কন্টামিনেটেড ফুড, ওখানেই তো জার্মস আছে, ওই জার্মস গুলো তার হেয়ারি লেগস এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। এবার সে কি করলো, ওই ফ্লাই কি করলো, কন্টামিনেটস করলো আওয়ার ফুড বাই সিটিং অন ইট। সে বেশ উঠতে উঠতে এসে, তুমি খাবার খাচ্ছ তার উপর এসে বসলো। সে আগে কোথায় বসেছিল তুমি কি জানো সেটা? সে কোথায় নোংরা জায়গায় বসেছিল, তারপর তোমার খাবারটার উপর এসে পড়লো। তুমি তো দেখতে পেলে না খালি চোখে, কিন্তু যেখানে বসলো সেখানে লটস অফ মাইক্রোবস এসে তোমার খাবারটার সঙ্গে মিক্স হয়ে গেল। মেবি সেখানে হার্মফুল মাইক্রোবসও ছিল। এরপর তাহলে কি করলো, ফার্স্ট স্টেপ এটা। সেকেন্ড স্টেপ কি, অনেক সময় দেখবে pouring out the saliva, এটা হচ্ছে অ্যানাদার একটা ওয়ে বলতে পারো। ফুড অলসো কন্টামিনেটেড উইথ দ্য জার্মস when the house fly moisten the food stuff by pouring out its saliva। তখনও কিন্তু ওই তোমার তো ডার্টি প্লেসে বসেছিল না, আর কি হতে পারে, এক্সক্রিটার থ্রু দিয়ে। সামটাইমস এই ফ্লাইজ গুলো ডিপোজিট করে এক্সক্রিটা well it is the feeds। অনেক সময় এরা ডাইরেক্ট ট্রান্সমিশন করে জার্মস, কেমন ভাবে, ডাইরেক্টলি কনভে দ্য ইনফেকশন। এই যে তোমার আমরা যদি বলি ট্র্যাকোমার কথা, এটা একটা আই ডিজিজ, আগেই বলেছি। কারণ ইনফেক্টেড আইতে বসলো, নেক্সট টাইম যদি অন্য একটা হেলদি পার্সনের আইতে গিয়ে বসে, তাহলে ডাইরেক্টলি এই ডিজিজটা ট্রান্সফার হয়ে যেতে পারে। তাহলে একটা হাউস ফ্লাই এত ডিফারেন্ট ওয়েতে কন্টামিনেশন করতে পারে, ডিজিজ ট্রান্সফার করতে পারে। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কন্ট্রোল করতে হবে হাউস ফ্লাইকে। এটাই তোমার কোশ্চেন, কিভাবে কন্ট্রোল করবে? নাম্বার ওয়ান, এলিমিনেশন অফ দ্য ব্রিডিং প্লেস। তোমাকে কি করতে হয়, 9 যখন তুমি পড়ো এই পয়েন্টগুলো মনে রাখতে হয়। তারপর নিজের ভাষায় লিখে দাও। All refuse from house and all the animals and the human excreta should be removed regularly and frequent intervals and disposed of in a such a way that their flies cannot breed on it। এমন ভাবে আমাদের এলিমিনেট করতে হবে তাদের ব্রিডিং প্লেস গুলোতে, যাতে তাদের ব্রিড করতে না পারে, তবে তাদের নাম্বারটা তো ইনক্রিজ হবে না। আর এছাড়া আর একটা ইম্পর্টেন্ট, তাদের ব্রিডিং প্লেসে আমাদের স্প্রে করতে হবে ডিডিটি আর আদার্স ইনসেকটিসাইডস গুলো। ফুড শুড বি, এটা ভেরি ইম্পর্টেন্ট, ফুড শুড বি কেপ্ট ওয়েল প্রোটেক্টেড এন্ড কভার্ড, যাতে তোমার ফ্লাইজ এসে না বসে। এইভাবে করতে পারি আমরা কন্ট্রোল। এবার আমি মসকিউটোর কথা বলি। মসকিউটো ডিফারেন্ট কাইন্ডস এর হতে পারে। অ্যানাফেলিস মসকিউটো, কোশ্চেন আসে এটা, যারা ম্যালেরিয়াকে স্প্রেড করে। ম্যালেরিয়ার জন্য যে জার্মটা, সেটার নাম জানো তো, এটা হচ্ছে প্লাজমোডিয়াম, এটা একটা প্রোটোজোয়াস। কিউলেক্স মসকিউটো স্প্রেড করে এলিফ্যান্টাসিস অর ফাইলেরিয়াসিস ডিজিজ। যে ডিজিজটা ফাইলেরিয়াসিস কজ করে কে, কজ করে একটা নিমাটোড, তার নাম উচেরিয়া। এগুলো সব কোশ্চেন আসছে, দেখো দেখো, স্টার্ট দিয়ে দাও তোমার বইতে। আর একটা মসকিউটো আছে এডিস মসকিউটো, যেটা ইয়েলো ফিভার এন্ড ডেঙ্গুকে স্প্রেড করতে হেল্প করে। আর এটা কিন্তু ভাইরাস বর্ন একটা ডিজিজ। তাহলে মসকিউটো গুলো মেনলি ব্লাড সাক করবার সময়, মসকিউটো গুলো আলটিমেটলি তোমার পার্টিকুলারলি ওই জার্ম গুলো 1% টু অ্যানাদার পার্সনে এটা ট্রান্সফার করে দেয়। তাহলে আমরা এইটা তোমাদের বলতে পারো এই চ্যাপ্টারের সব থেকে বেস্ট কোশ্চেন। কন্ট্রোল অফ মসকিউটোস কিভাবে করবে? স্প্রেইং।
ওই অ্যাডাল্ট মসকিউটোগুলোকে ডিস্ট্রয় করা যেতে পারে স্প্রেইং অফ ডিডিটি আর আদার ইনসেকটিসাইড স্প্রে করে। এলিমিনেশন করতে হবে ওদের ব্রিডিং প্লেসগুলোতে। ওরা মেনলি কিছু স্ট্যাগনেন্ট ওয়াটারে গ্রো করে বা স্মল পন্ডস গুলোতে, সেগুলোকে কি করতে হবে, ব্রিডিং প্লেসগুলোকে এলিমিনেশন করতে হবে। স্ট্যাগনেন্ট ওয়াটার আগেই বললাম ওদের ভেরি গুড প্লেস ফর ব্রিডিং, সেজন্য ওখানে ডিফারেন্ট ডিডিটি আর ইনসেকটিসাইড স্প্রে করতে হবে যাতে লার্ভাগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া আমরা পন্ডসে ডিফারেন্ট বায়োলজিক্যাল কন্ট্রোল মেথডস ইউজ করব। গ্যাম্বুসিয়া বলে একটা ফিশ আছে, তাদের যদি তুমি পন্ডসে ইন্ট্রোডিউস করো ওরা মসকিউটো লার্ভাগুলোকে খেয়ে নেয়। এটা একটা বায়োলজিক্যাল কন্ট্রোল, এটা কিন্তু আলাদা করে কোশ্চেন আসে জানো তো। কি ফিশটার নাম? গ্যাম্বুসিয়া, মনে রাখতে হবে। ককরোচ, মোস্ট কমন হাউসহোল্ড ইনসেক্ট, যেটা ব্রিডিং মোস্টলি ইন দ্য কানেক্টিং ম্যানহোলস অ্যান্ড দ্য সোয়ার্স। আমাদের কিচেন্সেও আছে, এরা ওয়ার্ড্রপসেও আছে। তারা মেনলি কি খায়? তারা তো আর অমনিভোরস, দে ইট অ্যান্ড স্পয়েল দ্য ফুড, এটা এদের মেন ফাংশন। তাহলে এরাও তো ডিজিজ কজ করে, এরাও তো ডিজিজ ট্রান্সফার করে, সেজন্য আমাদের কি করতে হবে, ওই ডিডিটির মতো সেই থিংস গুলোকে স্প্রে করতে হবে। এই র্যাটসও জানো তো আর সিরিয়াস ডোমেস্টিক পেস্ট, এরা তো গ্রেনস গুলোকে খেয়ে তো নষ্ট করে প্রোডাকশন। এটা ছাড়াও এরা সার্টেন ডিজিজ, যেমন র্যাট ফ্লে is a parasite which lives on the rat skin. It may carry germs of plague. এই যে প্লেগ বলে ডিজিজটা, এটা কিন্তু একটা সিরিয়াস এপিডেমিক ডিউরিং দ্য আর্লিয়ার পার্ট অফ দ্য 20th সেঞ্চুরি ছিল, জানো তো। মানে প্লেগ ডিজিজটা র্যাটসের থ্রু স্প্রেড করে, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে কন্টামিনেশন অফ ওয়াটার অ্যান্ড ওয়াটারবর্ন ডিজিজ। কন্টামিনেশন মানেটা কি? Contamination means unwanted entry of disease-causing germ into the drinking water or edible foods. যখন unwanted harmful substance mix up হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি contamination. Contamination of drinking water can occur in several ways. তাহলে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার কিভাবে কন্টামিনেন্ট হতে পারে? সুয়েজ, যদি আমরা ইমপ্রপারলি ডিসপোজ করি সুয়েজকে ইন দ্য পন্ডস অর ড্রিঙ্কিং আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাপ্লাই মে বি ড্যামেজ। Proper people ultimately defecating or urinating near the lakes or rivers, that time also be the water are contaminated. Or animal waste material and washing from the like that পোলট্রিজ আর ডেয়ারিজ, আমরা অ্যানিমালসকে তাদের যখন ওয়াশ করি তার ওয়াটারটাকে যদি আমরা ওয়াটার বডিসে ডাইরেক্টলি ফেলে দিই, সেটাও ওয়াটারকে কন্টামিনেশন করছে। সেজন্য আমাদের কি করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল অনেক সময় জানো তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মেটেরিয়াল গুলো তার মধ্যে মার্কারি থাকে, সেটা আমাদের নার্ভাস সিস্টেমের অ্যাবনর্মালিটিস কজ করে। ট্যানারি ওয়েস্ট গুলোর মধ্যে, যেটা তোমার লেদার ইন্ডাস্ট্রির কথা বলছি, একটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া গুলো, সেগুলো অ্যানথ্রাক্স তার নাম, তারা একটা পলিউশন ক্রিয়েট করে। ডিডিটির মতো পেস্টিসাইডস গুলো আমাদের ওয়াটার পলিউটেন্ট হিসাবে কাজ করে। এতভাবে আমাদের ওয়াটার পলিউটেন্ট হতে পারে, কন্টামিনেন্ট হতে পারে। আমরা 3 কমন ওয়াটারবর্ন ডিজিজের কথা বলছি। নাম্বার 1, কলেরা। কেন হয় কলেরা? কলেরা হয় ভিব্রিও কলেরি বলে ব্যাকটেরিয়ার জন্য, সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। কি সিমটমস? সিভিয়ার ডায়রিয়া হয়, ভমিটিং হয়, and dehydration হয়। No urination due to the shortage of water in the body. Urea accumulated in the blood which is highly poisonous and cause the death. তাহলে ইনফেকশন অফ কলেরা কি করে হতে পারে? ওই কন্টামিনেশন অফ ওয়াটার মেওর ইম্পর্টেন্ট কজ। এছাড়া তোমার ফ্লাইজ দের থ্রু হতে পারে। আর একটা ওয়াটারবর্ন ডিজিজ যেটা হচ্ছে তোমার ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি আবার দুটো টাইপের হয়, একটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি আর একটা হচ্ছে অ্যামিবয়েড ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি কেন হয়? একটা ব্যাকটেরিয়ার জন্য, তার নাম সিনজিলা। এটা মেনলি তোমার চিলড্রেনদের বেশি হয়। এটা মেনলি তোমার সিমটমস দেখায় লুজ মোশন, ইন্টেস্টিনাল পেইন, মাইল্ড ফিভারস, এইগুলো। তাদের অ্যান্টিবায়োটিক্স দিতে হয় তবেই ডিজিজটা সারে। তাহলে ড্রিঙ্কিং সেফ ওয়াটার, রাস্তার ফুড খাবে না, কিপ কভার দ্য ফুড, এগুলো আমাদের কিছু ফলো করতে হবে।
অ্যামিবাইক ডিসেন্ট্রি কেন হয়? খুব ভালো কোশ্চেন আসে। মেন কনজাকটিভ এজেন্টটার নাম হচ্ছে একটা প্রোটোজোয়ান, তার নাম অ্যান্টাঅ্যামিবা বা এন্টাঅ্যামিবা হিস্টোলাইটিকা। এই অর্গানিজমটা আলটিমেটলি আমাদের কন্টামিনেটেড ওয়াটার আর ফুডের থ্রুই এন্টার করে। মেনলি লার্জ ইন্টেস্টাইনে ওরা গিয়ে কি করতে থাকে? গ্রো করতে থাকে। তারপর আলটিমেটলি ফেসেস এর থ্রু দিয়ে ওরা বডি থেকে এদের সিস্ট গুলো রিলিজও হয়, সেগুলো অনেক দিন অ্যাক্টিভ থাকে, জানো তো। তারপর কন্টামিনেটেড ওয়াটার আর ফুডের থ্রু দিয়ে ওরা আলটিমেটলি আবার নিউ ইন্ডিভিজুয়ালের মধ্যেও যেতে পারে। আর একটা ডিজিজের কথা বলছি, সেটা হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস আবার ডিফারেন্ট টাইপসের হতে পারে, but most common hepatitis A, hepatitis B and hepatitis C. But hepatitis A is the infectious hepatitis which is transmitted to the contaminated water through হয়, বাট বি আর সিটা কিন্তু বডি ফ্লুইডস আর ব্লাডের থ্রুই ট্রান্সফার হয়। কি সিমটমস দেখবে হেপাটাইটিসে? বডি এক, আইস মেবি ইয়োলিস, এনলার্জ লিভার। কিভাবে প্রিভেনশন দেখবে? হেপাটাইটিস ভ্যাকসিন আছে, প্রপার হাইজিন মেনটেন করতে হবে, আবার টেকিং ফ্যাট রিচ সাবস্টেন্স, এগুলো কয়েকটা প্রিভেন্টিভ মেজার বলতে পারো ফর হেপাটাইটিসের জন্য। হেপাটাইটিস এ কিন্তু ওয়াটার কন্টামিনেশনের থ্রু দিয়ে স্প্রেড করে। তাহলে আমরা কি দেখলাম? আমাদের হেলদি থাকতে হবে, ব্যালেন্স ডায়েট, প্রপার হাইজিন, গুড স্যানিটেশন করতে হবে, আলটিমেটলি পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, আবার হ্যান্ড, স্কিন, টিথ এগুলোকে ক্লিন করতে হবে, সোশ্যাল হাইজিন মেনটেন করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, হেলদি কিছু হ্যাবিটস তৈরি করতে হবে। আর হাউস ফ্লাই দেখলাম, যেটা আলটিমেটলি তোমার ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ কজ করে, তাই তো। মসকিউটো আছে, মসকিউটো আলটিমেটলি তোমার ডিজিজ কজ করছে। ওয়াটার আলটিমেটলি যদি কন্টামিনেশন হয়, ওয়াটার কন্টামিনেশনের থ্রু দিয়ে কলেরা, ডিসেন্ট্রি আর হেপাটাইটিসের মতো ডিজিজগুলো স্প্রেড করে। তোমাদের এরপরে কি করতে হবে? এই যে এক্সারসাইজটা দেখছো, এই এক্সারসাইজের প্রত্যেকটা কোশ্চেন আর অ্যান্সার তোমাদের কিন্তু লিখে আমাকে নেক্সট উইকের ক্লাসের মধ্যে দেখাতে হবে, তার আগেই পিডিএফ করে পাঠাতে হবে।